তুমি তুমি আমাকে রিজেক্ট করে দাও। আমি চাই না বিয়ে করতে, প্লিজ। কেন? আমাকে তোমার পছন্দ নয় বুঝি? দোয়েলদের বাড়ির ছাদে দাঁড়িয়ে কথা বলছিল দুজনে। বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা। দূরের আবছা হয়ে আসা পালতোলা নৌকাটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে দোয়েল ইতস্তত গলায় বলল, আসলে আমার অতীত আজও আমাকে নিশির মতো ডাকে। সবটা ভুলে নতুন করে শুরু করা আমার দ্বারা হবে না। তুমি বরং বাবা মাকে... শোনো, অনির্বাণের এপিসোডটা 5 বছরের পুরনো। একটা বিবাহিত লোক নিজেকে সিঙ্গেল বলে পরিচয় দিয়েছিল তোমার শরীরটাকে ভোগ করার জন্য। তোমাকে প্রেগনেন্ট করে দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছিল। এতে তোমার দোষটা কোথায় বলো তো? আর কত শাস্তি দেবে নিজেকে? তুমি এত কিছু কি করে জানলে? মাস দুয়েক আগের কথা। মুষলধারে বৃষ্টির মাঝে গাড়ি চালিয়ে ফিরছিলাম সেদিন। আচমকাই ব্রেক কষতে হয়েছিল এক মেঘ বালিকার জন্য। মাঝ রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল সে। জানো, ওই মেয়েকে এক ঝলক দেখেই আমি শেষ হয়ে গেছিলাম সেদিন। তারপর থেকেই খুঁজে চলেছি মেয়েটার লুকিয়ে রাখা কথাদের। দোয়েল লজ্জা পেল। বৃষ্টি ভেজা শহর ওর বড্ড প্রিয়। মাঝে মধ্যে ও হঠাৎ খাঁচার দরজা খোলা পাওয়া পাখি হয়ে যায়। নিজের লুকিয়ে রাখা সত্তাগুলোকে ঘেঁটে যাওয়া কাজলের আড়াল থেকে বার করতে ইচ্ছে করে। তেমনই এক গোপন গভীর মুহূর্তে ওকে চুরি করে দেখে নিয়েছে সাগর। রাগী রাগী চোখে সাগরের দিকে তাকিয়ে বলল, তাই তুমি আমার পেছনে গোয়েন্দা লাগালে, আর তারপর দুম করে বাড়ি বয়ে সম্বন্ধ নিয়ে এলে। তুমি কি পাগল? যার সঙ্গে বাকি জীবনটা কাটাবো তার সম্পর্কে এটুকু খোঁজ খবর নেব না? দোয়েল পাখি আমার প্রেমিকা হবে? একটা সময় ছিল জানো, যখন আমি বিয়ে, পরিবার, বাচ্চার স্বপ্ন দেখতাম। কিন্তু ওই ঘটনার পর থেকে আমি আর এসব ভাবতে পারি না গো। যে সেদিন প্রেমিকা ছিল, সে আজ পাথর। দু চোখের রূপকথার মালা গাঁথতে থাকা মেয়েটা গর্ভপাতের সময় মারা গেছে, তার না জন্মানো বাচ্চাটার সাথে। তোমার কোল আলো করে ফুটফুটে নিয়ে আসবে। নাম দেব নয়নতারা। বাড়ি ফেরার পথে একটার বদলে 2টো চকলেট কিনবো তখন। বড় চকলেটটা তোমার জন্য। যেই আসুক, আমার প্রথম প্রায়োরিটি তুমি। আমৃত্যু, কথা দিলাম। দোয়েল আর নিজেকে সামলাতে পারল না। দুহাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। ওকে কাছে টেনে নিল সাগর। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, তুমি খুব নরম মনের মেয়ে, বৃষ্টি ভেজা জুঁই ফুলের মতো সুন্দর। এই শরীর মনে আমি ডুব সাঁতার কাটতে চাই। তুমি নীরব থাকলেও তোমার মনের কথা ভায়োলিনের সুর তুলবে আমার কানে। রোজ রাতে অনেকক্ষণ তোমাকে জড়িয়ে ধরে থাকবো, আর তোমার গায়ের গন্ধ মেখে নিতে নিতে বলবো, তুমি শুধু আমার। প্রথম সাক্ষাতে নায়ক নায়িকারা বুঝি এভাবে কথা বলে? মেয়ে দেখতে এসে বুঝি এসব জিজ্ঞেস করতে হয়? তুমি দোয়েল সেন, স্কুলে পড়াও, ছবি আঁকতে ভালোবাসো, শিল্পী হওয়ার ইচ্ছেটা মনের কোনায় চাপা দিয়ে রাখো। বড্ড বেশি ভাবো সারাক্ষণ। গত কদিন ধরে তোমার ফেসবুক প্রোফাইল মুখস্থ করেছি দোয়েল পাখি। অনেক হয়েছে নিজেকে মিথ্যে দিয়ে ভোলানো, বুঝলে? তোমার মধ্যে গুটিসুটি মেরে বসে থাকা ভালোবাসার কাঙাল যে মেয়েটা, সে তো আজও লাল গোলাপ চায় 4 পাতার প্রেমপত্র, আর কপালে আলতো চুমু। দোয়েলের 2 গালে জমাট বাঁধল কৃষ্ণচূড়ার নরম রুক্তিম আভা। দোয়েলের কোমরে হাত রেখে আবার ওকে কাছে টানল সাগর। বলল, বলো,
একটা সুযোগ দেবে আমাকে? ছেলেটার ব্যবহার স্বাভাবিক না। দোয়েল সরে আসতে চাইল, কিন্তু পারল না। অদ্ভুত এক আবেশের ঘোরে তলিয়ে যাচ্ছে মন। এমন ধারা পাগল পাড়া বাঁধনহারা প্রেমিকই তো চেয়েছিল। এই ভালোবাসায় ফিনিক্স হতে ইচ্ছে করে ভীষণ। শুরু হলো আলাপ প্রলাপের পর্ব। কিছুদিনের মধ্যেই দোয়েল চাকরিতে ইস্তফা দিল। সাগরের বাড়ি বীরভূমের প্রান্তিকে। শহর কলকাতাকে বিদায় জানিয়ে নতুন জীবনের পথে পা বাড়াবেও। শুভদিন দেখে ওদের বিয়ে হয়ে গেল। লাল বেনারসি পরা শালঙ্কারা দোয়েলের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়ে সাগর বলল, কথা দিচ্ছি সারা জীবন আগলে রাখবো। সাগরের গাড়িটা এসে দাঁড়ালো এক বিশাল বাড়ির সামনে। বধূবরণ হল। বসার ঘরে ঢুকেই দোয়েলের চোখে পড়ল সারি সারি চীনামাটির পুতুল। দেওয়াল জোড়া সোনালি ফ্রেমে সূর্যাস্তের আলোয় মোড়া সমুদ্র। শুনশান সাগরবেলার ঢেউ গুনছে একটা ভাঙা নৌকা। ঘরের সুবিশাল ঝাড়বাতির দিকে তাকিয়ে দোয়েল ভাবল, শুনেছিলাম ওর ফ্যামিলি বিজনেস, অগাধ টাকা পয়সা, তাই বলে এত। কাল রাত্রি বৌভাত পর্ব মিটে গেল ঝড়ের মতোই। এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, ফুলশয্যার রাত। জানালার গরাদে মুখ রেখে বাগানের শ্বেতপাথরের পরিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল দোয়েল। সাগর ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলল, আজ থেকে তুমি সাগরের স্রোত। দোয়েল নামটা বড্ড অস্থির, উড়ু উড়ু, আমার পছন্দ নয়। কিন্তু স্রোতও তো চঞ্চল হয়, হয় না? হয়, কিন্তু সাগর ছাড়া স্রোতের কোনো অস্তিত্ব নেই, বুঝেছ? কিন্তু কিন্তু স্রোত তো পাল্টাতেও পারে যখন জোয়ার আসে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এটা পড়ে আমার সামনে এসো তো, যাও। বাথরুমের আয়নায় নীল রঙা রাত পোশাক পরিহিতা নিজেকে দেখে দোয়েল লজ্জায় লাল হয়ে গেল। আড়ষ্ট পায়ে ও সাগরের সামনে এসে দাঁড়াল। সাগর কোনো ভূমিকা ছাড়াই ওকে জড়িয়ে ধরল আবার। চোখ বুজে সেই স্পর্শ অনুভব করছিল দোয়েল। শরীর জেগে উঠছে। সোহাগের জল চাইছে বহুদিন পরে, কিন্তু শেষ রক্ষা হল না। চরম মুহূর্তে আদরের মায়ায় ডুবে যেতে যেতেই ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে উঠল ছেলেদের মেসের এক অপরিষ্কার ঘরের এক চিলতে বিছানা। দাড়ি ভর্তি হাই মাইনাস পাওয়ারের চশমাওয়ালা একটা মুখ, প্রেগন্যান্সি কিটের গোলাপি দাগ, নার্সিং হোম, অপারেশন টেবিল। এক ঝটকায় সাগরকে দূরে সরিয়ে দিয়ে কাঁপতে কাঁপতে দোয়েল বলল, আমি পারবো না, আর একটু সময় লাগবে, প্লিজ প্লিজ, আমাকে ভুল বোঝো না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। সাগরের চোখ মুখ লাল, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ও ঘরের সাথে লাগোয়া বারান্দাটায় গিয়ে একটার পর একটা সিগারেট খেতে লাগলো। দোয়েল অপরাধী মুখ করে বসে রইল খাটে। কিছুক্ষণ পরে সাগর ঘরে এসে স্বাভাবিক গলায় বলল, শোনো না, আজ পূর্ণিমা, কি সুন্দর চাঁদ উঠেছে, দেখবে চলো। বারান্দায় এলো দুজনে। সাগর অভিমানী সুরে বলল, তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যে। ভেবেছিলাম আজ রাতে পাগলের মতো ভালোবাসাবাসি করব আমরা। তোমার ঠোঁটে ঠোঁট রেখে সব পুরনো দুঃখগুলো শুষে নেব। কিন্তু তুমি আমার স্বপ্নদের ভেঙে চুরমার করে দিলে স্রোত। আর অপরাধ করলে শাস্তি তো পেতেই হয়। সাগর সশব্দে বেডরুমের দরজা বন্ধ করে দিল। ডিসেম্বরের রাতে ফিনফিনে রাত পোশাক পরে একা বারান্দায় দাঁড়িয়ে রইল দোয়েল। জ্যোৎস্নার নরম আলো ওকে আলতো করে জড়িয়ে ধরে
ওর লজ্জা নিবারণের বৃথা চেষ্টা করল। মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিল কনকনে উত্তরে হাওয়া। দোয়েল জ্ঞান হারালো। এই দোয়েল, এই দোয়েল, কি হলো? ওঠো, তাকাও আমার দিকে। দোয়েল। পরের দিন বারান্দায় দোয়েলকে ডাকতে গিয়ে সাগর দেখল ওর হাত বরফের মতো ঠান্ডা, ঠোঁট ফ্যাকাশে। ও কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে অস্ফুট গোঙানি ছাড়া কোনো আওয়াজ বেরোল না। নিস্তেজ দোয়েলকে কোলে তুলে নিয়ে ওর গায়ে কম্বল জড়িয়ে দিতে দিতেই নার্সিং হোমে ফোন করল সাগর। ডাক্তার চিন্তিত গলায় জানালেন হাইপোথার্মিয়া। শরীরের তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের থেকে বেশি, তাই অবজারভেশনে রাখতে হবে আপাতত। পরের কিছুদিন এক মুহূর্তের জন্যও বউকে চোখের আড়াল হতে দিল না সাগর। দোয়েলের কেবিনে রাত কাটানো থেকে শুরু করে নিজের হাতে 3 বেলা খাইয়ে দেওয়া ওর আচরণে সবাই মুগ্ধ হয়ে গেল। দোয়েলের মা এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এমন ভালো জামাই পাওয়ার আনন্দ প্রকাশ করলেন। দোয়েল অন্যদিকে মুখ ঘুরিয়ে প্রাণপণে চোখের জল চাপার চেষ্টা করল। সেই রাতের পর থেকে কান্না আসছে দমকে দমকে। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখ ভিজে যায়। তবু সুখী না হলে সুখী সেজে থাকার অভিনয় করতে হয়। এটাই তো নিয়ম। সপ্তাহখানেক পরে নার্সিং হোম থেকে দোয়েলকে বাড়ি নিয়ে এলো সাগর। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, সেদিনের কথা ভাবলেই আমি ভীষণ কষ্ট পাচ্ছি স্রোত। প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও প্লিজ। দোয়েলের হাত ধরে সাগর নিয়ে গেল একটা বন্ধ দরজার সামনে। অজানা আশঙ্কায় ওর বুক কেঁপে উঠল। সাগর ওর মনের কথা বুঝতে পেরে মিচকে হেসে বলল, ভয় নেই, আমি 50 Shades of Grey এর ভক্ত নই। এসো। ছিমছিমে ঘরটার মাঝখানে ইজেল সমেত রাখা কয়েকটা সাদা ক্যানভাস, ইতি উতি ছড়ানো জল রং, প্যালেট, তুলি। স্রোত, জানো এই সাদা পাতাগুলো না ঠিক আমারই মতো, তোমার স্পর্শে পূর্ণতা পেতে চায়। এখানে তোমার গল্প আঁকো, তোমার শিল্পী হওয়ার অপূর্ণ স্বপ্ন ডানা মেলুক। স্রোত, তুমি তুমি মানে কিভাবে বুঝলে যে? ফেসবুকে এমন স্টুডিওর ছবি তো শেয়ার করে যেতে সারাক্ষণ। তোমার প্রতিটা চাওয়া পাওয়া আমি জানি, কিন্তু তোমাকে আরও জানতে ইচ্ছে করে আমার, খুব ইচ্ছে করে। দোয়েলের মনের মেঘ কেটে গেল। রাতে সাগরের কাছে নিঃশব্দে আত্মসমর্পণ করল। মিশে গেল দুটো শরীর। পুরনো কথারা স্মৃতির পাতায় ওড়াউড়ি করলেও অনুভূতিদেরও লাগাম ছাড়া হতে দিল না। সেফটি পিন গুছিয়ে রাখার মতো হয়তো অর্গ্যাজম ফেক করাটাও মেয়েদের আপনা থেকেই আসে। সারাদিন ছবি আঁকার পর দোয়েল বিকেলে একটু হাঁটতে বেরোয় রোজ। আসলে অত বড় বাড়িতে ওরা স্বামী স্ত্রী ছাড়া আছে 2 জন কাজের লোক, তাই বাড়িতে একটা সময়ের পরে দম বন্ধ লাগে দোয়েলের। বাড়ি থেকে কয়েক পা এগোলেই শালবন। ওই চত্বরটা দোয়েলের খুব পছন্দের। অন্যদিনের মতো সেদিনও শালবনে হাঁটতে হাঁটতে এলোমেলো ভাবনার মাঝে হারিয়ে গিয়েছিল ও। কাঁধের কাছে পরিচিত হাতের স্পর্শে ও চমকে উঠল। এটা কি করে সম্ভব? অরণ্য, তুই এখানে? শ্যামলা রঙা মায়াবী চোখের পুরুষটি অভিমানী দৃষ্টিতে দোয়েলের দিকে তাকিয়ে বলল, ঠিক করে তো তোকে বিদায় জানানোর সুযোগই দিসনি, তাই হয়তো এইভাবেই আরেকবার দেখা হয়ে গেল। দোয়েল ঢোক গিলল। অনির্বাণের প্রেমে পড়ে ও সরল সাদাসিধে অরণ্যের সাথে সম্পর্ক ভেঙেছিল, অথচ অরণ্যই ছিল ওর প্রথম প্রেম। এসপ্লেনেডের ধুলোমাখা রাস্তা, ময়দানের ঘাস ফুল, সেন্ট পলসের ভাঙা বেঞ্চ সাক্ষী ছিল ওদের মুহূর্তগুলোর। দোয়েল পিছনে ফিরে তাকায়নি একবারও।
অরণ্যের সাথে কেন এভাবে দেখা হলো এত বছর পরে? শান্তিনিকেতনে এসে শনিবারের হাট দেখতে অনেক পর্যটকই এদিকে আসে, কিন্তু তাই বলে অরণ্য? এতাল বেতাল ভাবনাদের তিতো ওষুধের মতোই গিলে নিল দোয়েল। স্বাভাবিক সুরে জিজ্ঞেস করল, বোলপুরে বেড়াতে এসেছিস? কতদিন থাকবি? সব প্রশ্নের উত্তর জানতে নেই দোয়েল। আমি আছি আপাতত। মৌসুমি বায়ুর আনাগোনায় পালকের মতো কেটে গেল বেশ কিছুদিন। ফুলশয্যার সেই ঘটনার পর থেকে তেমন কিছু হয়নি, তবু ভয় ঘিরে রাখে দোয়েলকে। প্রাণপণে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও। সেদিন প্রথম ছবিতে তেল রং বোলানো শেষ হলো। দোয়েল দুষ্টু হেসে সাগরকে জিজ্ঞেস করল, এই দেখো না, কিছু মনে পড়ে? সাগর ক্যানভাসটার দিকে তাকালো। অঝোর বৃষ্টিতে ভিজছে এক এলোকেশি। তার পায়ের কাছে অবহেলায় পড়ে আছে কদম ফুল। আলু থালু শাড়িতে তাকে মনে হচ্ছে কোনো এক জলপরী। খোলা পিঠ বরাবর দগদগে কালো দাগটা যেন তার গোপন আকাঙ্ক্ষার চিহ্ন। এই থিমের উপর একটা সিরিজ বানাবো ভাবছি, নাম দেব অন্তর্লীন। আমার জন্য একটা ছবি আঁকবে স্রোত? শুধু আমার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, বলো না। তাহলে চোখ বন্ধ করো, নিজেকে ছেড়ে দাও আমার হাতে। দোয়েল পুতুলের মতো সাগরের নির্দেশ পালন করল। ওর দুই পায়ে আর বাম হাতে শিকল পরিয়ে দিল সাগর। বলল, আয়নার দিকে তাকাও স্রোত, দেখো তোমার মুখের প্রতিটা রেখায় ফুটে উঠছে বেদনা। কি হলো? তাকাও, এরকম একটা ছবি এঁকে দাও আমাকে। এই প্রথম দোয়েল প্রতিবাদ করল। কঠিন গলায় বলল, আমি আমি পারবো না। তাহলে শিকল খুলে ফেলি। যখন তোমার শরীরে একটাও সুতো থাকবে না, তখন যদি তোমার মনের ভাব পাল্টে যায়। দোয়েল থরথর করে কেঁপে উঠল। আর একটাও কথা না বাড়িয়ে ও কাঁপা কাঁপা হাতে তুলির আঁচড় টানল। শিকলের দাগ বসে যাচ্ছে পায়ে। সাগর এক দৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে। কয়েক ঘন্টা পরে ক্যানভাসে ফুটে উঠল এক অসহায় মেয়ের ছবি। এবার দোয়েলের কপালে আলতো চুমু খেয়ে শিকল খুলতে খুলতে সাগর বলল, আহারে আহারে, দাগ হয়ে গেছে, মলম লাগিয়ে দিয়ে এসো, এসো। সাগর অন্য ঘরে যেতেই দোয়েল ছুটে বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে ফেলল। অপমানের ভারে নুয়ে পড়েছে শরীর মন। চিড়িয়াখানায় থাকা জন্তুরাও কি এভাবেই কষ্ট পায় প্রতিনিয়ত? সেদিন বিকেলে হাঁটতে গিয়ে দোয়েল অরণ্যকে বলল, আমি আমি ভালো নেই অরণ্য, এই নরকে থাকলে আমি মরে যাব। বাবা মাকে কিছু বলিসনি কেন এতদিনে? আমি বলার অনেক চেষ্টা করেছি, ওরা তো আমাকে মাঝপথেই থামিয়ে দেয়। বলে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সমস্যার মাঝখানে ওরা ঢুকবে না। অরণ্য অরণ্য, আমি চোখের সামনে এক বিন্দু আলোও দেখতে পাচ্ছি না। বিয়ে যদি ভাঙে, যে কারণেই ভাঙুক, সমাজ তোকেই ভুল বুঝবে, তোকে দোষারোপ করবে সব কিছুর জন্য। কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে তুই নিজে একটা হেঁটে চলে বেড়ানো মৃতদেহ হয়ে যাচ্ছিস দোয়েল। আমার কষ্টে বুক ফেটে যায় তোকে দেখে। এই পরিণতি তো তোর পাওনা ছিল না রে। আমি বড্ড ক্লান্ত অরণ্য, আমি আমি পারছি না, আর পারছি না, আমি বিশ্বাস কর। কাঁদিস না, কাঁদিস না এইভাবে। এদিকে আয়, তুই কাঁদলে আমার যে কষ্ট হয় জানিস না। আবার আবার এরকম করে, মন খারাপ করিস না একদম, কেমন? শোন, আজ আমি আসি, অনেকটা সন্ধে হয়ে গেল বুঝলি। দোয়েলের কাছে বিয়ে মানে এখন বিনিময় প্রথা। সাগরের মতো রকচটা লোকটাকেও সামলে চলে, শারীরিক সুখ দেয়। পরিবর্তে বিলাসবহুল জীবন,
শিল্পচর্চার অখণ্ড অবসর দেওয়া হয় ওকে। সামনে কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই। কচ্ছপের গতিতে কেটে গেছে বেশ কয়েক মাস। দোয়েল মেনে নিয়েছে নিজের ভাগ্যকে। সারাদিন ছবি আঁকায় ডুবে থাকে, বিকেলে কয়েক মুহূর্তের জন্য দেখা হয় অরণ্যের সাথে। সেদিন ছিল দোয়েলের জন্মদিন। সন্ধেবেলায় সাগর বলল, তোমাকে নিয়ে ঘুরতে যাব আজ, সুন্দর করে সাজো তো একটু। দোয়েল বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়ে ডিজাইনার শাড়িতে মুড়ে ফেলল নিজেকে। সঙ্গে মানানসই গয়না, চোখে কাজল, হালকা সাজ। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে সাগর। দোয়েলকে দেখে ঠান্ডা গলায় বলল, টিপ পরনি কেন? মনে ছিল না, এক্ষুনি পড়ে আসছি। কতদিন বলেছি টিপ ছাড়া তোমাকে প্রাণহীন লাগে? তোমার জন্য আমি এত করি, আর আমার পছন্দ অপছন্দের ব্যাপারে তুমি উদাসীন। অপরাধ করলে শাস্তি পেতে হয় স্রোত। জ্বলন্ত সিগারেটটা নিয়ে দোয়েলের দিকে এগিয়ে এলো সাগর। একটু পরেই ওর চিৎকারে খান খান হয়ে গেল জমাট বাঁধা নিস্তব্ধতা। পরের দিন স্নান সেরে নগ্ন দোয়েল আয়নার সামনে দাঁড়ালো। শরীর জুড়ে অজস্র দাগ, কিছু পুরনো চিহ্ন, কিছু গতকালের টাটকা ক্ষত। শূন্য দৃষ্টিতেও তাকিয়ে রইল নিজের ছায়ার দিকে। আঘাত পেতে পেতে অবশ হয়ে গেছে অনুভূতিরা। ইদানিং কান্নারাও আড়ি করে দিয়েছে। চোখের জল শুকিয়ে যায় চোখেই। দোয়েলের দাগগুলো দেখে অরণ্যের চোখ ছলছল করে উঠল। ও বলল, আমার সাথে পালিয়ে চল তুই। কিন্তু ওর অনেক টাকা, অনেক ক্ষমতা, যদি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। এত ভীতু তো তুই ছিলি না দোয়েল। শেষ থেকে শুরু করার সাহস দেখাতে হবে তোকে। পারবি, পারবি তো? আমি পারবো, আমি পারবো। আমি আমি আজ সন্ধেবেলা সাগর ফিরলেই এই গল্পটা শেষ করব। আজ আমি ডিভোর্স চাইবই আমি ডিভোর্স। ঢং ঢং করে বড় ঘড়িতে 6টা বাজল। সাগর ফিরতেই দোয়েল বলল, বলছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ওসব পরে হবে। কালকের প্ল্যানটা তো হলো না, আজ বাড়িতেই পার্টি রেখেছি। ঘণ্টাখানেকের মধ্যেই সবাই এসে পড়বে, তৈরি হয়ে নাও। আজ দোয়েল ইচ্ছে করেই গাউন পরল। শাড়ি, কাজল, টিপের ধার কাছ দিয়েও গেল না। বরফ ঠান্ডা চোখে সাগর ওকে দেখল। অতিথিদের সামনে প্রাণপণে যদিও নিজেকে সামনে নিল, ভাঙা কাচের গ্লাস ছাড়া ওর মনের আগুনের আঁচ শুধু একজনই টের পেল। এদিকে অতিথিরা ড্রয়িং রুমে টাঙানো দোয়েলের ছবিগুলোর ভূয়সী প্রশংসা করল। এত প্রতিভা ঘরের 4 দেওয়ালের মাঝে লুকিয়ে রাখা অপরাধ ম্যাডাম। আপনার ছবির তো এক্সিবিশন হওয়া উচিত। আমার এক পরিচিতের গ্যালারি আছে, আপনি চাইলে আমি কথা বলতে পারি। দোয়েল মনে মনে খুব খুশি হল। বলল, এ তো আমার অনেক দিনের স্বপ্ন। সত্যি যদি কিছু ব্যবস্থা করা যায়, আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকব। থ্যাংক ইউ সো মাচ। পার্টি সাঙ্গ হলো নির্বিঘ্নেই। অতিথিরা চলে যাওয়ার পরে দোয়েল পোশাক পাল্টাতে পাল্টাতে ডিভোর্সের কথাটা বলার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছিল। নিচ থেকে হঠাৎ সাগরের গলা পাওয়া গেল। স্রোত, তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখবে এসো। ড্রয়িং রুমে গিয়ে যে দৃশ্য দেখল দোয়েল, তাতে মনে হলো ওর বুকের ওপর কেউ যেন ভারী পাথর বসিয়ে দিয়েছে। ওর সাধের ছবিগুলোর ওপরে লেপ্টে দিয়েছে কালো কালি। ভেবেছিলাম পুতুল খেলার মতো ছবি আঁকা নিয়ে তুমি ভুলে থাকবে, কিন্তু এত স্পর্ধা তোমার। তুমি ছবির প্রদর্শনী করতে চাও, আজ ছবি বেচতে চাও, কাল শরীরও বিক্রি করতে চাইবে। তোমার মতো মেয়েরা। দোয়েল আর সইতে পারল না।
দু হাতে সাগরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বলেই ফেলল, সরো তুমি, সরে যাও। ছি, কি করেছো এটা? আমি আমি আর পারছি না, আর পেরে উঠছি না। আমি 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 তোমার থেকে মুক্তি চাই, এই বিষাক্ত সম্পর্কটা থেকে আমি রেহাই চাই। আমাকে ছেড়ে দাও। আমি অরণ্যকে ভালোবাসি, আমি অরণ্যর কাছে যাব। আমি আমি তোমার থেকে মুক্তি চাই, মুক্তি। আমি আমি থাকবো না তোমার সাথে। এক ধাক্কায় বউকে বেডরুমের বিছানার উপরে ঠেলে ফেলে দিয়ে সশব্দে দরজাটা বাইরে থেকে বন্ধ করল সাগর। দোয়েলের ঠিকুজি কুষ্টি ওর জানা। অরণ্য তোর কলেজ জীবনের প্রেমিক, তার সাথে এতদিন পরে কি করে যোগাযোগ হলো? ফেসবুকে অরণ্যের প্রোফাইল বের করে মেসেঞ্জারে ওকে কল করলো সাগর। ও প্রান্ত থেকে ভেসে এলো ভারী গলা। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এই, অন্যের বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে লজ্জা করে না স্কাউন্ড্রেল? দোয়েলের সাথে এত পীড়িত কিসের তোর? যদি ওর সাথে যোগাযোগ রেখেছিস, তোকে আর তোর পরিবারকে। কি যাতা বকছেন তখন থেকে? শুনুন, আমি লন্ডনে থাকি। শেষবার দেশে গিয়েছিলাম বছর 3 আগে। আর দোয়েলের মতো একটা ঠকবাজের সাথে আমি যোগাযোগ রাখতে যাব কোন দুঃখে? হিসেব মিলছে না, এরকম তো হওয়ার কথা নয়। সাগর শান্ত পায়ে হেঁটে গেল বেডরুমের দিকে। ঘরের দরজা খুলতেই চমকে উঠল। খাটের এক কোণে বসে আছে দোয়েল, মাথা হেলিয়ে দিয়েছে একদিকে। ডান হাত দিয়ে হাওয়ায় যেন ছুঁতে চাইছে কাউকে। বলছে, অরণ্য, আমি এবার কি করব বল? আমাকে আমাকে একটু পথ দেখা প্লিজ। দরজার ফাঁকে যে সাগর দাঁড়িয়ে, দোয়েল যেন লক্ষ্য করছে না। বিড়বিড় করতে করতে ওয়ার্ড্রোবের থেকে নিজের বিয়ের ওড়নাটা বের করল। তারপর খাটে উঠে দাঁড়ালো। ওড়না হাতে সিলিং ফ্যানের দিকে এগোতেই সাগর ঘরে ঢুকে জড়িয়ে ধরল দোয়েলকে। দোয়েল তখন অজ্ঞান। তাড়াতাড়ি ওর মুখে জল ছেটালো সাগর, কিন্তু তাও জ্ঞান ফিরছে না দেখে গাড়ি ছোটালো নার্সিংহোমের পথে। সাগর ওর ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর প্রেরণা সরকারকে ফোন করল। উনি এসে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, মনে হচ্ছে স্কিজোফ্রেনিয়া, বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও। অরণ্য বাস্তবে না থাকলেও মিশে আছে দোয়েলের কল্পনায়। অবশ্য সঠিক চিকিৎসা করালে আবার স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। আমি দিনরাত ওর সেবা করব। স্রোত আমার প্রাণ। আপনাকেও সহ্য করতে পারছে না। আপনি কাছাকাছি থাকলে ও আবার কিন্তু অন্য কিছু করে ফেলতে পারে। কটা দিন একটু দূরত্ব বজায় রাখুন প্লিজ। আমি চাই না পায়েলের মতন পরিণতি হোক ওর। পায়েলের নাম শুনেই রক্ত শূন্য হয়ে গেল সাগরের মুখ। প্রাক্তন স্ত্রীর আত্মহত্যার কারণ যে ও নয়, সেটাও টাকা দিয়ে কেনা পুলিশ, উকিল, বিচারকের মঞ্চ মেনে নিলেও ইনি এখনো মানতে নারাজ। কোনো কথা না বাড়িয়ে গম্ভীর মুখে কেবিন থেকে বেরিয়ে গেল সাগর। আর তক্ষুনি সুযোগ বুঝে ডক্টর সরকার এগিয়ে এলেন দোয়েলের কাছে। ফিসফিস করে বললেন, তোমার কষ্টটা আমি বুঝি। কেবিনের দরজাটা খোলা রেখে যাচ্ছি, আর সিসিটিভিটা বন্ধ থাকবে আজ রাতে। এটাই তোমার শেষ সুযোগ। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিল দোয়েল, পালিয়ে যাবে। জ্ঞান ফেরার পর থেকে অরণ্যকে দেখতে পাচ্ছে না, একাই পালাবে। জীবন ওকে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করলেও জীবনের দিকে মায়া ভরা দৃষ্টিতে আবার তাকাবে। অরণ্য নেই তো কি হয়েছে? ও পাহাড়ের কাছে যাবে। পাহাড়কে দেখেই তো শেখা যায় কেমন ভাবে নিঃস্ব হয়েও মাথা তুলে বেঁচে থাকা যায়। দার্জিলিং ম্যালে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল তাতান। হঠাৎ চামায় টান পড়তেই পিছনে ঘুরে দেখল
ময়লা শাড়ি, চুলে জট পড়া এক মহিলা কেমন ঘোলাটে চোখে তাকিয়ে আছে ওর দিকে। তাকে দেখেই এক ছুটে মায়ের কাছে চলে গেল তাতান। রাস্তার উল্টো দিকে শালের দোকানে কেনাকাটায় ব্যস্ত ছিল মালিনী। তাতান আবার বলল, ওমা দেখো না আন্টিটা কি করছে, একটু বকে দাও না মা। দূরের আবছা মুখটার দিকে তাকিয়ে চমকে উঠল মালিনী। মুখটা বড্ড চেনা। এরকমই দেখতে একটা মেয়ের ছবি তোর বরের আলমারির লকারে আছে। অনির্বাণ মাঝে মাঝে ছবিটা বার করে হাত বোলায়, তারপর পরম মমতায় রেখে দেয় চোরা কুঠুরিতে। দরজার ফাঁক থেকে সবটাই মালিনীর দেখা, বহুবার দেখা। জেনেও না জানার ভান করে এসেছে এত বছর। হয়তো এরই নাম সংসার। কিন্তু এই মহিলার সাথে সেই ছবিটার এত মিল কেন? তবে কি? অস্বস্তিকর ভাবনাদের ধমক দিল মালিনী। পাশেই আইসক্রিমের দোকানে বিল মেটাচ্ছিল অনির্বাণ। মালিনী ওর হাত ধরে বলল, শোনো না, মাথাটা ভীষণ ধরেছে, হোটেলে ফিরে যাই। চোখের কোণা দিয়ে তখনও তাতানকেই দেখছিল দোয়েল। ওর বাচ্চাটা বেঁচে থাকলে এতদিনে 7 বছর বয়স হতো। সেও হয়তো এভাবেই প্রজাপতি হয়ে খেলে বেড়াতো পাহাড়ের সান্নিধ্যে। সত্যি তো, পাহাড়কে দেখেই তো শেখা যায় কেমন ভাবে নিঃস্ব হয়েও মাথা তুলে বেঁচে থাকা যায়। প্রেম.com সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনি শুনলেন ডক্টর অনিন্দিতা দের লেখা গল্প পাহাড়ের কাছাকাছি। আজকের গল্পে গল্প পাঠে অয়ন্তিকা, সাগরের চরিত্রে অগ্নি, অরণ্যর ভূমিকায় সায়ন, মালিনীর চরিত্রে মানালি, তাতানের ভূমিকায় মিহার, অন্যান্য চরিত্রে অভিজিৎ, অধিরাজ এবং মেঘনা, সাউন্ড ডিজাইনে ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, বিশেষ সহযোগিতায় অরিজিৎ, পরিচালনা রেডিও রূপান্তর এবং দোয়েলের ভূমিকায় আমি মোহর। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডক্টর অনিন্দিতা দেকে আমাদের এই গল্পটি পাঠানোর জন্য। টিম প্রেম.com আবার থাকবে হাজির আগামী সপ্তাহে একই সময় নিয়ে আরও একটি ডার্ক অ্যান্ড লাভলি গল্প। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি।